অবশেষে নিষিদ্ধ হলো জামায়াত শিবির। কার্যক্রম চালাতে পারবে না দলটির কোনো অঙ্গ সংগঠনও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। আন্ডারগ্রাউন্ডে কার্যক্রম চালালে নিষিদ্ধ জামায়াতকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করা হবে, কৃষক লীগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী। ডিবি হেফাজত থেকে মুক্ত 6 সমন্বয়ক। শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি শিক্ষকদের। আন্দোলন সমর্থনে রাজপথে জনপ্রিয় শিল্পীরা। আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই। যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই। মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। এবং বিদেশি হস্তক্ষেপ চেয়ে ডক্টর ইউনূসের বিবৃতি। রাষ্ট্রদ্রোহিতার শামিল মন্তব্য কাদেরের। অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান বিরোধীদের। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। অবশেষে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। এ বিষয়ে বিকেলে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে জামায়াত শিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত। সেজন্য সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। আইনমন্ত্রী জানান, এই দলের অধীনে কেউ আর রাজনীতি করতে পারবে না। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তাদের সব অঙ্গ সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের প্রথম অংশে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি রায়ে জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির 1971 সালের মহান মুক্তিযুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী। হাইকোর্ট 2013 সালের 1 আগস্টের এক রায়ের প্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন, যা পরবর্তীতে বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রজ্ঞাপনের শেষ অংশে বলা হয়, সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি ও উস্কানির মাধ্যমে জড়িত জামায়াত শিবির। তাই সরকার 2009-এর সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ক্ষমতা বলে জামায়াত শিবির ও তাদের সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল। এর আগে দলটিকে নিষিদ্ধের বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। আইনি মতামত দেওয়ার পর আইনমন্ত্রী বলেন, নিষিদ্ধ হওয়ার পর এই দলের অধীনে কেউ রাজনীতি করতে পারবে না। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না এবং তারা যদি দেখেন, আবারও আমি বলছি, বাংলাদেশে আইন আছে। তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে, জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরের জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। আইনমন্ত্রী জানান, গুপ্তাবস্থায় থেকে সহিংসতা করলে তা মোকাবেলায় সরকার প্রস্তুত। আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির আপনারা যা ইতিহাস জানেন, তো সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে, কিন্তু আমি আগেও বলেছি সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নানা কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে আইনি জটিলতার মুখে পড়ে জামায়াত। মানবতা বিরোধী অপরাধে দলটিকে আদালতের অপরাধী সংগঠন আখ্যা, নিবন্ধন বাতিল, মানবতা বিরোধী অপরাধে দলটির শীর্ষ নেতারা দণ্ডিত হওয়ায় স্বাভাবিক রাজনীতির সুযোগ হারায় দলটি। এবার নিয়ে স্বাধীন বাংলাদেশে 2 বার এবং পাকিস্তান আমলেও 2 বার নিষিদ্ধ হয় জামায়াত। আরও জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। উপমহাদেশের দেশভাগের আগে 1941 সালে জামাত ইসলামী প্রতিষ্ঠা করেন মাওলানা সাইদ আবুল আলাম মওদুদী। 1959 সালে সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানির অভিযোগে এবং 1962 সালে আইয়ুব খান প্রণীত মুসলিম পারিবারিক আইনের বিরোধিতার কারণে 1964 সালে 4 জানুয়ারি জামাত ইসলামীর কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। সবশেষ বাংলাদেশে 1972 সালে সংবিধানের 38 অনুচ্ছেদ অনুসারে দলটিকে নিষিদ্ধ করে সরকার। পরে 1977 সালে সংবিধানের ওই ধারা বাতিলের পর ফের রাজনীতিতে আসে জামায়াত। তখন থেকে জামায়াতের বিরোধিতা করে আসছিল সুশীল সমাজ ও বুদ্ধিজীবীরা। মহান মুক্তিযুদ্ধের সময় যে দল স্বাধীনতার বিরোধিতা করেছিল 53 বছরেও সে জামাতকে নিষিদ্ধ বা অপরাধী সংগঠন হিসেবে বিচার করা হয়নি। তবে 71 যুদ্ধপদের দায়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির রায় এরই মধ্যে কার্যকর হয়েছে।
2008 সালে 4 নভেম্বর জামাতকে নির্বাচন কমিশন থেকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। রাজনৈতিক দল হিসেবে জামাতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা নিয়ে 2009 সালে রিট করেন তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল করিম চাঁদপুরী সহ 25 ব্যক্তি। রিটের শুনানি শেষে 2013 সালের 1 আগস্ট জামাতের নিবন্ধন বাতিলের রায় দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করে দলটি। এরপর 2023 সালে 19 নভেম্বর জামাতের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। নিষিদ্ধ হওয়ার পর জামায়াত শিবির ধ্বংসাত্মক কার্যক্রম চালালে জঙ্গিবাদী সংগঠন হিসেবে তাদের মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না। ছাত্রদের দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন আর বুদ্ধিজীবীরাই বা কেন সমর্থন দিচ্ছেন, এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। কৃষক লীগের শোকাবহ আগস্টের আলোচনায় এসব কথা বলেন তিনি। জয় যাদবের রিপোর্ট। শোকের মাস আগস্টের প্রথম দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে 15ই আগস্ট স্মরণে কৃষক লীগের আলোচনা সভা শুরু হয় 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনটির সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির ইতিহাসে কলঙ্কময় অধ্যায় 75-এর 15ই আগস্ট। জাতির পিতা তার রক্ত দিয়ে রক্তঋণ শোধ করে গেছেন। শেখ হাসিনা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বহির্বিশ্বে সম্মান পাচ্ছে, মানুষের জীবন মান উন্নত হচ্ছে, তখনও পিছু ছাড়েনি পরাজিত শক্তি। ওই পাকিস্তানের প্রেতাত্মা ওগুলি এখনো ছাড়েনি। সেখানে ধর্মান্ধতা এবং এই কুপমণ্ডকতা দিয়ে একটা শ্রেণী কিন্তু ধীরে ধীরে সকলের অজান্তেই গড়ে উঠেছে। শতভাগ দাবি মেনে নেওয়ার পরও কেন, কিসের স্বার্থে আন্দোলন? প্রশ্ন সরকার প্রধানের। গাজীপুরের জাহাঙ্গীর ও মিছিলে আসছিল গাড়ি নিয়ে, সেখানে তাকে মারলো। তার সাথে যে সাথী তাকে তো মেরে হাসপাতাল থেকে বের করে পা বেঁধে ঝুলিয়ে গুলি করলো। আর জাহাঙ্গীর এমনভাবে মেরেছিল, ও আমাকে ফোন করেছে আর বললো যে আপা আমি কিন্তু বাঁচবো না, আমার উপরে হামলা হচ্ছে, সেখানে আমাকে বাঁচান। সেখানে যখন পাঠালাম, পুলিশ ঢুকতে পারে না। আর সেখানে কিন্তু সব অস্ত্রধারী সব ওই বিল্ডিং ঢুকে সব কিছু তছনছ করেছে। এরপরে হেলিকপ্টার দিয়ে কোনোভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো। এটা কোন ধরনের তাণ্ডব, এটা কোন ধরনের আন্দোলন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? প্রধানমন্ত্রী জানান, কোটা আন্দোলনে চারিদিক থেকে ঢুকে জঙ্গিরা হত্যাকাণ্ড চালায়। বলেন, এর মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হবে না জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, জামাত শিবিরের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ওই জামাত ইসলামী এবং শিবির এদেরকে ব্যান করে দেওয়া, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। অপপ্রচার চালিয়ে যারা দেশের সম্মান নষ্ট করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে সজাগ থাকতে হবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের কাছে তাদেরকে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যান তারা। এদিকে সারা দেশে আটক সব শিক্ষার্থীদের মুক্তি এবং নিহতদের বিচারের দাবিতে ডিবি অফিসের সামনে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। বিস্তারিত মাঝারুল ইসলামের রিপোর্ট। গেল সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান 6 সমন্বয়কে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে জানানো হয় নিরাপত্তার স্বার্থে তাদেরকে হেফাজতে নেওয়া হয়। এ সময় হেফাজতে থাকা অবস্থায় সমন্বয়করা আন্দোলন বন্ধের ঘোষণা দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় অন্য সমন্বয়করা।
তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনাও নিরাপত্তার কথা বলে কাউকে দীর্ঘ সময় আটক রাখা যায় কিনা এমন প্রশ্ন করেন উচ্চ আদালতের একদল আইনজীবী। মানববন্ধন করেন নাগরিক সমাজের সদস্যরাও। উচ্চ আদালতে রিটের শুনানির আগেই পরিবারের হেফাজতে ছেড়ে দেওয়া হলো 6 সমন্বয়ককে। এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি সমন্বয়ক এবং পরিবারের সদস্যরা। এদিকে দেশের বিভিন্ন জায়গায় আটক সব শিক্ষার্থীদের মুক্তি এবং হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এ সময় তারা অভিযোগ করেন পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে গণহারে গ্রেফতার করছে। আজকে এখানে দাবি করছি আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এইটা হলো প্রধান দাবি। শিশু সহ যারা অপ্রাপ্তবয়স্ক সহ শিক্ষার্থী সহ শিক্ষকদের সহ সাধারণ মানুষ সহ যাদেরকে আটক রাখা হয়েছে তাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন। আটকদেরকে মুক্ত দিন। যদি হত্যার বিচার না করা হয়, যদি শিক্ষাঙ্গন খুলে না হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে। এ সময় জাতিসংঘের তত্ত্বাবধানে সব হত্যার বিচার দাবি করেন তারা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনের শিক্ষার্থী সহ 2 শতাধিক মানুষের মৃত্যুর ঘটনাকে ন্যাক্কারজনক বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলায় নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে এ কথা বলেন তারা। এদিকে শিক্ষকদের কোনো ধরনের নির্যাতন করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শাহাদাত নিশাদের সহযোগিতায় জান্নাতুল মোহনার প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এ সময় শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানান তারা। শিক্ষকের উপর হামলা কেন? গ্রেফতার বন্ধ করে দ্রুত জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা করার দাবি তোলেন শিক্ষকরা। সেই সঙ্গে ক্যাম্পাস থেকে বৃহস্পতিবারের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নেওয়ারও দাবি জানান তারা। অতি দ্রুত আপনারা এখান থেকে এই বিচারগুলো নিশ্চিত করবেন স্বচ্ছভাবে, সেটি জাতিসংঘের মাধ্যমে হোক, গণকমিশনের মাধ্যমে হোক, কিন্তু সরকারের মাধ্যমে না। এটি প্যালেস্টাইন, এটি ইউক্রেন, আমি জানি না তো কেন হবে। আমার শিক্ষক আমি ক্যাম্পাসে ঢুকবো, আমার ছাত্র ক্যাম্পাসে ঢুকবো, পুলিশ হ্যারাস করছে, ঢুকতে দিচ্ছে না। এটা কোন দেশ? এরকম পরিস্থিতিতে আমরা মনে করছি আমাদের শিক্ষকদের একত্রিত হওয়া খুব জরুরি। একই সমাবেশে যোগ দিয়ে শিক্ষার্থীরা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের উপর আর কোনো আচর পড়লে দেয়া হবে উচিত জবাব। পরে সেখান থেকে শিক্ষক শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। সেখানে পালন করা হয় 1 মিনিট নীরবতাও। এদিকে বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলন করেন ঢাবি নীল দলের শিক্ষকেরা। এতে শিক্ষার্থীদের পাশে থেকে আইনি এবং চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে বলে জানান তারা। নিরপরাধ ব্যক্তিদের গ্রেপ্তার এবং হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সারাক্ষণই আমরা শিক্ষার্থীদের পাশে আছি, তাদের যে কোনো ধরনের আইনি এবং চিকিৎসা সহায়তা কিন্তু আমরা প্রদান করে যাচ্ছি। তাদের দাবি, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষকদের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু রাজনীতি হচ্ছে, শিক্ষার্থীদেরকে শিক্ষকদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ হয়তো আপনার অপরাজয় বাংলায় দাঁড়িয়ে শুধু বক্তব্যই রাখছে, আমরা কিন্তু আমাদের কাজের কাজটা করছি। ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত সহ শিক্ষার পরিবেশ নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি 3টি দাবি জানান তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 15 দিন পর মুক্তি পেলেন কোটা আন্দোলনে নিহত আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া কলেজ ছাত্র কিশোর আলফি শাহরিয়ার মাহিম। বৃহস্পতিবার বিকেলে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। এই ভুলের দায় কে নেবেন? মাহিমের আইনজীবীর এমন দাবি করেও পুলিশ বলছে তদন্তের নিরপরাধ প্রমাণিত হলে অব্যাহতি পাবেন তিনি। আর এই ঘটনায় নিরপরাধ মাহিমকে হয়রানি না করার দাবি জানিয়েছেন পরিবার। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহমুদ রকি।
গেল 18 জুলাই আন্দোলনের সময় তাজহাট থানা এলাকা থেকে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কিশোর মাহিমকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন 19 বছর বয়স লিখে আদালতে পাঠালে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। জামিনে মুক্তি পাওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলেন মাহিমও। যখন আমি সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম তখন টিয়ার গ্যাস ছাড়ছিল, তো যখন টিয়ার গ্যাসটা সেরেছিল তখন আমার পিছন থেকে তো সবাই চলে গেছে, তখন আমি একাই পড়ে গেছিলাম, তখন আমাকে ধরছে। মাহিম বয়সে কিশোর এবং নিরপরাধ এড়িয়ে ফেসবুকে পোস্ট করেন তার বোন সানজানা আক্তার স্নেহা। তার এই স্ট্যাটাসে ব্যাপক আলোচনার পর পুলিশের শীর্ষ পর্যায়ে কথা বলেন মাহিমের স্বজনরা। 5 আগস্ট জামিন শুনানির দিন থাকলেও মাহিম বয়সে কিশোর বিষয়টি আদালতের নজরে এনে বৃহস্পতিবার তার জামিন প্রার্থনা করলে বিচারক মোস্তফা কামাল তার জামিন মঞ্জুর করেন। তবে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়নি। আজকে আদালতে আমরা আগাম জামিন শুনানির জন্য দরখাস্ত করেছি। দরখাস্ত করার পর সেটা শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরে শিশু ফাহিমকে আদালত সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছে। পরিবারের দাবি, অনেকটা নিখোঁজ থাকার পর আদালত থেকেই খোঁজ মেলে মাহিমের। বয়সে কিশোর আর সংঘর্ষে সংশ্লিষ্টতা না থাকায় মামলা থেকে অব্যাহতির দাবি করেন তারা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। জামিন দিল ঠিকই আছে, কিন্তু জামিনে কি আসলে মুক্তি? তাকে এই যে মামলা থেকে প্রত্যাহার করলো না, সে যে একজন শিক্ষার্থী, তার জীবনে কি এই মামলাটার দাগ থাকবে না? আমার বাড়ি তো ওখানে, আমার ছেলে ওখানে থাকবে না, কোথায় থাকবে? তাহলে সেখান থেকে কেন আমার ছেলেকে ধরে নিয়ে আসা হলো? আবার আমাদেরকে কেন জানানো হয় নাই? এই মামলা থেকে আমি সম্পূর্ণভাবে অব্যাহতি চাচ্ছি যে আমার এই ছেলে যে উপরে যাতে কোনো আর অভিযোগ না থাকে, নির্দোষ ছিল, যে সে নির্দোষ। অরিজিনাল বয়স হচ্ছে 17 বছর, তাই না? কিন্তু দেখানো হয়েছে 20 বছর। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে ওর পরিবারের সাথে যোগাযোগ করি সাংবাদিকদের মাধ্যমেই, এবং এখান থেকে আমরা তাদেরকে আদালতে পাঠিয়েছি। আমরা আশা করছি যে আদালতের প্রক্রিয়াতেই খুব দ্রুততম সময়ের মধ্যেই এই বিষয়টির অবসান হবে। শিক্ষার্থীদের এভাবে গ্রেফতার না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান রংপুরের বিশিষ্টজনরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সমর্থনে এবার মাঠে নেমেছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। বৃষ্টিতে ভিজে প্রতিবাদ সমাবেশে অংশ নেন শতাধিক শিল্পী। জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সুষ্ঠু সমাধান না করা পর্যন্ত মাঠে থাকবেন তারা। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। হত্যা, সহিংসতা ও গণগ্রেফতারের প্রতিবাদে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশে অংশ নেন শতাধিক শিল্পী। বৃষ্টিতে ভিজে সমাবেশে অংশ নেন আজমেরি হক বাঁধন, মোশাররফ করিম, মিথিলা, সিয়াম আহমেদ, অর্ষা হক, সাবিলা নূরের মতো শিল্পীরা। কারা এসে এসব নিয়ে ফোকাস না করে ফোকাসটা চাই আমাদের মেইন ইস্যুটা নিয়ে। অনতিবিলম্বে বিরাজমান পরিস্থিতির সুষ্ঠু সমাধান চান তারা। আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই। যে কোনো যৌক্তিক, বিবেকবান, মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয়, সেইটুকু প্রতিবাদ, সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। নতুন প্রজন্ম দিয়ে, এবং তারাই পরিবর্তন আনবে। তাই নতুন প্রজন্মের 9 দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই। সাধারণ ছাত্রদের হয়রানি না করার আহ্বানও জানান শিল্পীরা। যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই, মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। একটা স্টুডেন্ট, একটা জেনারেশন, আসলে ওই জেনারেশনটাকে আমার নার্চার করতে হবে, কারণ ও পরবর্তী দেশ চালাবে, ও পরবর্তী লেগেসি মেনটেন করবে। সো এতগুলো মেধাকে এইভাবে আসলে এই মৃত্যুর জায়গায় পৌঁছে যাওয়া বা এত রক্ত, এত ক্ষত, এইটা আসলে আমি মেনে নিতে পারিনি। শিল্পীদের যেন এভাবে রাস্তায় নামতে না হয় সে পরিবেশ সৃষ্টির আহ্বানও জানান তারা। আমাদের সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, নিপীড়ন হচ্ছে। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। ছাত্ররা কখনো রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হতে পারে না। রাষ্ট্রদ্রোহী একটি মহল ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে নেমেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। সকালে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেন গণমাধ্যমের অভিনয় শিল্পীরা। এ সময় তারা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট।
চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমের শিল্পীদের নিয়ে বিটিভি ভবন পরিদর্শনে যান সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। এ সময় ঢাকা 10 আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ সহ অন্যান্য শিল্পীরা উপস্থিত ছিলেন। আগুনে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। বলেন, রাজাকার, রাষ্ট্রদ্রোহী ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখনো বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এই রাজাকার, রাষ্ট্রদ্রোহী, এই মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি এখন পর্যন্ত আমাদের এই বাংলাদেশে অবস্থান করছে। তিনি জানান, শিক্ষার্থীদের ব্যবহার করে একটি মহল রাষ্ট্রদ্রোহী কাজ করছে। ছাত্ররা এই ধরনের কাজ করতে পারে না, এই রাষ্ট্রদ্রোহী কাজ করতে পারে না, ওরা রাষ্ট্র সম্পদ নষ্ট করতে পারে না। আপনাদের সন্তানকে তারা ব্যবহার করছে এই রাষ্ট্রদ্রোহী এই আন্দোলনকারীরা। পরে বিটিভি ভবনের সামনে শিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। মধ্যবর্তী নির্বাচনে ডক্টর ইউনূসের দাবি অসাংবিধানিক ও বেআইনি বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দেশের উপর বিদেশি হস্তক্ষেপে তার বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল। দুপুরে রাজধানী ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় কোটা আন্দোলনে ঢুকে জঙ্গি গোষ্ঠী হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টার। কোটা আন্দোলনের প্রেক্ষিতে সমসাময়িক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কোটা আন্দোলনকারীদের মিছিলে অনুপ্রবেশ করে খুব কাছ থেকে গুলি করে জঙ্গি গোষ্ঠী, তাই প্রকৃত হত্যাকারীদের বিষয়ে ভাবতে হবে সবাইকে। আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছে থেকেই অনেককে গুলি করে, সেখানে হতাহতের ব্যাপারটা এখানেও আমাদের ভাবতে হবে। এদিন ডক্টর ইউনূসের মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের উপর বিদেশি হস্তক্ষেপ চেয়ে বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল। অসাংবিধানিকভাবে এটা নতুন নির্বাচনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছে। এ থেকেই বোঝা যায় চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যেই তিনি এ ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তার এই সকল বেআইনি অপরাধমূলক কর্মকাণ্ডের আমরা নিন্দা করছি। এদিকে সকালে প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধনে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এ সময় ছাত্রদের কাঁধে বন্দুক রেখে একটি গোষ্ঠী সরকার উৎখাতে মেতেছিল বলে মন্তব্য করেন মন্ত্রী। এই ছাত্র আন্দোলনের উপর ভর করে এই দেশে একটা সেই শ্রীলঙ্কায় যেমনিভাবে গণবিক্ষোভ করে সরকার হটানো হয়েছিল, সেই চেষ্টা করে এখন ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্রের পথ ধরেছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে সরকার বসে থাকবে না বলেও জানান তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে দাবি করে প্রতিবাদী নাগরিক সমাজের নেতারা বলেছেন, এখন গণ অভ্যুত্থানের প্রথম পর্ব চলছে, শিগগিরই চূড়ান্ত রূপ পাবে। জাতিসংঘের তত্ত্বাবধানে গণহত্যার বিচার দাবি করে তারা বলেন, তদন্তের নামে কেউ যেন হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রভাবিত করতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে রাজধানীর ডিআরইউতে প্রতিবাদী নাগরিক সমাজের ব্যানারে এ আলোচনা সভার আয়োজন করে পেশাজীবীরা। আন্দোলন ঘিরে বিভ্রান্তি ছড়ানো নিয়ে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। নানান ধরনের চক্রান্ত তৈরি করা হবে, চারদিকে নানান ধরনের বয়ান ছাড়িয়ে দেওয়া হবে। নিজেদের সন্তানের হত্যার বিচারের দাবিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তারা। আসুন, আমার সন্তান হত্যার রক্তের বিচার চাইতে আমরা রাজপথে নেমে আসবো। যাদের পরিবারকে ধ্বংস করা হয়েছে, যাদের চোখ কুপড়ে নেওয়া হয়েছে, যাদের হাত পা ভঙ্গ করা হয়েছে, এদের শাস্তি না পর্যন্ত
আমরা ঘরে ফিরে যাব না। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, শিক্ষার্থীদের হত্যা সহিংসতার ঘটনায় বিএনপি জামায়াত ট্যাগ লাগিয়ে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছে সরকার। অনলি ইউনাইটেড নেশনের তদন্তে এই হত্যার বিচার হতে হবে, এছাড়া কোনো কমিশনের রিপোর্ট আমরা মানি না। এই যে জাস্টিস মতিন এবং সুলতানা কামালের যে অ্যাটেম্পট যে তারা একটা কমিশন, এটা কিছুই নয়, এজেন্ট স্যাবোটিয়ার। সুশীল সমাজের ভিতর থেকেই অনেক আছে। এখন এজেন্ট স্যাবোটিয়ারদের কাছ থেকে সাবধান থাকতে হবে। সরকার এতখানি আপনার নির্লজ্জ যে যারা বলে যে এই হত্যা পুলিশ করেনি, বিজিবি করেনি, করেছে আন্দোলনকারীরা, জামাত বিএনপিরা করেছে, সেই সরকারের আপনার ক্ষমতায় থাকার অধিকার আছে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে ঘুমিয়ে থাকা দেশের জনগণ জেগে উঠেছে। জুলাইয়ের সেই আপনার 16, 17, 18, 19, 20 তারিখে যেটা হয়েছে এটাই গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের প্রথম পর্যায়ে এটা, এবং আপনার গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ের বেশি দেরি নাই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জাতির মুক্তি হবে, স্বৈর শাসকের পতন হবে এবং বাংলাদেশের ইতিহাসে এক নতুন যুগের সৃষ্টি হবে। দেশের সুবিধাবাদী বুদ্ধিজীবীরা ইতিহাসের আস্তাকুরে নিক্ষেপ হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী। এই দেশের বুদ্ধিজীবীগণ, এই দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা তারা তাদের ঐতিহাসিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তারা হালুয়া রুটির লোভে তারা পদলেহন করছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 16 থেকে 21 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত হওয়ার ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশনের পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তদন্ত কমিশন পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে কমিশনের কাজের পরিধি সহ সদস্য সংখ্যা বৃদ্ধি হলো। বর্তমান কমিশনে বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান সভাপতি ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শওকত আলী চৌধুরীকে সদস্য করে 3 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সরকার। এই কমিশন আগামী 4 আগস্ট রংপুরে নিহত আবু সাইদ সহ 6 জনের বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করতে রংপুরে যাবেন। 5 আগস্ট 2024 সোমবারে সাইদের বিষয়ে সকাল 9টা থেকে আমরা সাক্ষ্য গ্রহণ করব রংপুর সার্কিট হাউসে। 6 তারিখে ওখানে 3 জন ব্যক্তি সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন, মোহাম্মদ মানিক মিয়া, তাদের সাক্ষ্য গ্রহণ করব আমরা 6 আগস্ট 2024 তারিখে। 7 তারিখে বুধবারে আমরা মোহাম্মদ মেরাজুল ইসলাম এবং মোহাম্মদ আবদুল্লাহ আল তাহের এদের সাক্ষ্য গ্রহণ করব। যারা যারা সাক্ষ্য দিতে আসবেন কোনোভাবেই কোনো সাক্ষীকে ভয়ভীতি বা কোনো রকম কিছু প্রদর্শন করা যাবে না। এ ব্যাপারে কমিশন কাউকে ছাড় দিবে না। দেখছেন সংবাদ রাত।